প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন এসপি হাসপাতাল ব্যথা নিরাময় এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, বিভিন্ন ধরনের ব্যথার সমস্যায় অপারেশন ছাড়াও কিভাবে চিকিৎসা করা সম্ভব বা ফিজিওথেরাপির ভূমিকায় বা কতটুকু, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য অতিথি। আমাদের মাঝে আজ রয়েছেন ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। দর্শক, আপনারাও চাইলে আপনাদের যে কোনো সমস্যা আমাদের প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। স্যার, কোমর ব্যথায় অনেকেই ভুগছে বাট সুস্থ হচ্ছে না, দেখা যাচ্ছে ফিজিওথেরাপি নিয়েও সুস্থ হচ্ছে না, এর কারণটা কি? খুব চমৎকার প্রশ্ন। আসলে কোমর ব্যথা রোগী বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন কোমর ব্যথা রোগী আছে। কোমর ব্যথার সাথে হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা ছড়িয়ে যাচ্ছে এবং এই পেশেন্টটা কিন্তু সাপারার, যেটা বলছে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেলি অরফ্যান। আসলে কোমর ব্যথা রোগীরা কোথায় যাবে? তারা এতিমের মতো বিভিন্ন জায়গায় যাচ্ছে, সব জায়গায় যে কিন্তু চিকিৎসা করছে বাট সুস্থ হচ্ছে না, প্রতারিত হচ্ছে, ওষুধ খাচ্ছে, থেরাপি দিচ্ছে, তারপরও কেন ভালো হচ্ছে না? তারপর বাংলাদেশে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে, প্রচুর ফিজিওথেরাপি সেন্টার, যেখানে সঠিক ফিজিওথেরাপি হচ্ছে না। সো ট্রিটমেন্ট করতে গেলে তার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু প্রোটোকল থাকবে, তার জন্য কিছু ব্যবস্থা থাকবে, হসপিটাল থাকতে হবে। যেমন এসপি হসপিটাল বাংলাদেশে একমাত্র ফিজিওথেরাপি হসপিটাল যেখানে আমরা বলছি সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা। তো কোমর ব্যথার যে ফিজিওথেরাপি চিকিৎসাটা, সেটার কারণ দেওয়ার আগে আমাদেরকে সঠিক রোগ নির্ণয় করতে হবে। সো ভালো না হওয়ার কারণ হচ্ছে রোগটা নির্ণয় করা হচ্ছে না, না করে চিকিৎসা করা হচ্ছে। যেমন কোমর ব্যথা নিয়ে যাচ্ছে, প্রথমত কোনো পেইন কিলার খাচ্ছে, কেন খাচ্ছে? ব্যথার জন্য। তো ব্যথার জন্য ওষুধ খাচ্ছে মানে ভালো হবে না, কারণ ব্যথা কোনো রোগ না, ব্যথার পেছনে একটা অসুখ আছে। যে সমস্যাটা আছে সমস্যাটা তো জানে না, না জানার কারণে ভালো হচ্ছে। ঠিক যিনি থেরাপি দিচ্ছেন তিনিও কিন্তু জানেন না কি কারণে থেরাপি দিচ্ছেন। তিনি থেরাপি দিচ্ছেন ব্যথা কমানোর জন্য। সো ব্যথা কমানোর জন্য থেরাপি দেওয়া মানে কি? সে বুঝে নাই। ব্যথা কমানোর জন্য যেই চিকিৎসা করুক, বুঝতে হবে সে কিছুই বোঝে না, কারণ ব্যথাকে কমানো কিছুতেই সম্ভব না যতক্ষণ না তার সমস্যা সমাধান করা যায়। ঠিক তাই কোমর ব্যথা দুটা কারণে সাধারণত, একটা মেকানিক্যাল ব্যাক পেন, প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল হচ্ছে ডিসপোলাপস থাকতে পারে, লিস্থেসিস থাকতে পারে। সো এই ডিসপোলাপস কারেকশন করলেই ব্যথা চমৎকারভাবে চলে যাবে, আর ব্যথা থাকবে না। ঠিক তাই লিস্থেসিস থাকলে সেটাকে রিপেয়ার করলেও ব্যথা থাকবে না। মাসেল উইকনেস থাকলে তাকে স্ট্রং করলে ব্যথা থাকবে না। যদি প্যাথোলজি থাকে, টিউমার, টিবি, ক্যান্সার, সেটা ট্রিটমেন্ট করলে ব্যথা থাকবে না। সো ব্যথার চিকিৎসা না করে রোগের চিকিৎসা করতে হবে। আর এই কোমর ব্যথা রোগীরা রোগের চিকিৎসা না করে ব্যথার চিকিৎসা করার কারণে তারা সুস্থ হচ্ছে না এবং সাফার করছে লং টাইম। বা খুব চমৎকার করে বললেন স্যার। স্যার, কোমর ব্যথা কি আসলে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব? 100% সম্ভব, কারণ রোগটা নির্ণয় করতে পারলে রোগের চিকিৎসা করতে হবে। এখন রোগটা কি? অ্যাকচুয়ালি আমরা যেটা রোগী দেখি এসপি হসপিটালে, আমি গত 25 বছর ধরে রোগী দেখছি এবং রিসার্চ বলছে যে কোমর ব্যথা অলমোস্ট 99% রোগী হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। মেকানিক্যালি তারা কোমর ব্যথায় আক্রান্ত, যেটা তার মধ্যে পিএলআইডি হচ্ছে সব থেকে বেশি। সো পিএলআইডি 100% নির্মূল করা সম্ভব কমপ্লিট ফিজিওথেরাপি এবং কিছু রেস্টের মাধ্যমে। সো কোমর ব্যথাকে 100% ভালো করা সম্ভব যদি তার সঠিক রোগ নির্ণয় হয়। যদি টিউমারের কারণে ব্যথা হয় সেটারও কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে। যদি টিবির কারণে ব্যথা হয় সেটারও ট্রিটমেন্ট আছে। যদি ক্যান্সারের কারণে ব্যথা সেটারও কিন্তু ট্রিটমেন্ট আছে। সো আগে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে কোমর ব্যথাটা হচ্ছে, সেটা সমাধান করলে ভালো হয়ে যাবে। বা ফার্স্টে তো আইডেন্টিফাই করতে হবে। স্যার, অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টার থেকে ফিজিওথেরাপি নিচ্ছে, তো ভুল ফিজিওথেরাপি নেওয়ার কারণে কি কোনো ধরনের সমস্যা হয়? অবশ্যই, যেমন ভুল ওষুধ খাওয়ার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই ভুল ফিজিওথেরাপি দিলে রোগী অনেক ক্ষতি হয়ে যেতে পারে। কারণ কি, দেখবেন কোমর ব্যথা রোগী ব্যথার জন্য ট্রিটমেন্ট শুরু করলো, আস্তে আস্তে রোগী খারাপের দিকে যাচ্ছে। কোমর ব্যথা ছড়াতে ছড়াতে হাঁটু ব্যথা হচ্ছে, তারপর অচল হয়ে যাচ্ছে, হুইল চেয়ারে বসে পড়ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। কেন? ভুল ফিজিওথেরাপির কারণে। যদি ভুল ফিজিওথেরাপি হয় তাহলে একটা রোগী প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই কারণে বলা হয় যে ফিজিওথেরাপির চিকিৎসা দিতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে দিতে হবে। যেমন দাঁতের চিকিৎসা কিন্তু দাঁতের বিশেষজ্ঞ লাগবে। আমাদের কাছে দর্শক রয়েছেন। দর্শক কে বলছেন? নাম বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আরমান বলছিলাম ফরিদপুর থেকে। জি দর্শক, বলুন। সমস্যা বলুন। জি, আমার কোমরে ব্যথা, হাঁটুতেও ব্যথা, পায়ের গোড়ালি যন্ত্রণা করে, জলে। ওকে। কতদিন যাবত ব্যথা হচ্ছে? কি চিকিৎসা করেছেন? ব্যথা হয়, সেরে যায়, আবার ব্যথা হয়। জি। কতদিন ধরে ব্যথা হচ্ছে দর্শক? 1-1.5 বছর। কোনো চিকিৎসা করেছেন? মাঝে মাঝে হয়। জি, ফিজিওথেরাপি নিয়েছি, কমে নাই। কমে নাই। আচ্ছা, কেন ব্যথা হচ্ছে আপনি কি জানেন? কি কারণে ব্যথাটা হচ্ছে?
বলেছে কোমরের হাড়ে একটা পরীক্ষা করা লাগবে। আচ্ছা, পরীক্ষা এখন করেছেন? আমি পরীক্ষা করি নাই, জি। একটা এক্সরে করিয়েছিলাম। এক্সরেতে কিছু ধরা পড়েছে? বলেছে হাড়ে আবার এমআরআই করা লাগবে। জি, ধন্যবাদ, আমরা বুঝতে অনেক পারছি। এমআরআই ধন্যবাদ। ভয় পাচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা দর্শক, যেটা অনেক বলছিলাম যে ধন্যবাদ। আসলে কোমরের যদি আপনি রোগটা ধরতে চান বা দেখতে চান তাহলে এক্সরেতে আসবে না, প্যাথোলজির কোনো ব্লাড টেস্টে আসবে না, আলট্রাসোনোগ্রাম আসবে না, একমাত্র এমআরআই ছাড়া আপনি কখনোই কোমরের এক্স্যাক্টলি প্রবলেমটা দেখতে পাবেন না। উনি ভয় পাচ্ছে, সো ভয়টাকে রোধ করার জন্য আমাদের এসপি হসপিটাল ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছে, যেখানে আসলে আর ভয় থাকে না, কারণ ক্লোজ এমআরআই তো অনেকেই ঢুকতে ভয় পায়। সো এই কারণে আমরা জাপানের হিটাসি কোম্পানি থেকে ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছে, যেখানে খুব স্বাচ্ছন্দ্যভাবে তারা এমআরআই করতে পারবে এবং এমআরআই করার পর এই ট্রিটমেন্টটা করলে 100% পারফেক্টলি সুস্থ হয়ে যাবে। দেখেন ওনার ব্যথা হচ্ছে কোমর, কোমর থেকে হাঁটু, হাঁটু থেকে গোড়ালি। আমি বললাম যে উনি ট্রিটমেন্ট যে করছে ফিজিওথেরাপিটাও রং হচ্ছে, ভুল ফিজিওথেরাপিতে কি হচ্ছে, উনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগটা বেড়ে যাচ্ছে এবং লংজিভিটি বেড়ে যাবে। এই রোগটাকে পরবর্তীতে সুস্থ করতে অনেক সময় লাগবে, আর্থিকভাবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে, সামনে তার খরচ আরও বেড়ে যাচ্ছে। যেটা আর্লি স্টেজে আসলে আমরা যেটা বলি যে একদিনে আমাদের ফিজিওথেরাপিতে একদিনে রোগী সুস্থ হয়, একটা গ্রুপ আছে 3 সপ্তাহ লাগে, একটা গ্রুপ আছে 6 সপ্তাহ লাগে। যত খারাপ হবে তত তার ট্রিটমেন্ট টাইমিংটা বেড়ে যাবে। তো দর্শক, আপনার যেটা কোমরে ডিসপ্রোলাপস আছে এটা একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করতে হবে, যে ডিসপ্রোলাপসের উপর ডিপেন্ড করবে আপনার থেরাপিটা কতদিন চলবে। ধন্যবাদ আপনাকে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার হাঁটু ব্যথায় দেখা যায় অনেকেই ভুগছে এবং নামাজ পড়তে পারছে না, তারা মুভমেন্ট করতে পারে না, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, হাঁটু ব্যথাটা কেন হচ্ছে? দেখেন, হাঁটু ব্যথা হলে একই অবস্থা, যে হাঁটু ব্যথা রোগীরাও কিন্তু চিকিৎসায় প্রতারিত হচ্ছে, কারণ প্রচুর রোগী আমরা দেখেছি যে হাঁটু ব্যথা রং ডায়াগনোসিসে ট্রিটমেন্ট চলছে, তারা রং ট্রিটমেন্ট হচ্ছে। যেমন হাঁটু ব্যথার জন্য বলছে কি আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হাঁটু ক্ষয় হয়ে যাচ্ছে, বাটি ক্ষয় হয়ে যাচ্ছে। স্যার আমরা আরো বিস্তারিত শুনবো, একজন দর্শক রয়েছেন। দর্শক কে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি আতাউর রহমান রংপুর থেকে বলছিলাম। জি দর্শক বলুন। আপনার সমস্যাটা বলুন। দর্শক আপনার সমস্যা বলুন। যে সমস্যা, বয়স আমার বয়স 80 বছর প্লাস। জি। তো সমস্যা হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। তো এটা আমার ট্রিটমেন্ট বহুদিন থেকে বহু ভর্তি করে আসতেছি। তো মাঝে মধ্যে শীতকাল আসলে ইঞ্জেকশন তো নেই দু হাঁটুতেই, কিন্তু ব্যথা নিরূপণ সম্পূর্ণ নিরূপণ হয় না, নিরাময় হয় না আর কি। শীতকাল আসলে আবার বেশি হয়ে যায়, গরমের দিন একটু ভালো থাকে, ঠিক আছে। জি। তো ডাক্তার বলছে মাংস কম করে খেতে হবে, বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো ইউরোম্যাক্স দিয়ে খাচ্ছে, ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হাড়ের সমস্যা নাই, ডায়াবেটিস নাই। আচ্ছা আচ্ছা। এখন ব্যথাটা, কোমরের ব্যথাটা অনেক বেশি হয়ে গেছে, তো গরম পানি সেক দেওয়া হচ্ছে। জি। তারপরে বেশি মানে ভালো কাজ হচ্ছে না আর কি। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক অসংখ্য দেখেন, ধন্যবাদ দর্শক। এখানে যেটা ওনাকে বলা হচ্ছে আপনার বয়স বেশি হয়ে গেছে, গরম পানি সেক দিচ্ছে, ওষুধ খাচ্ছে, থেরাপি দিচ্ছে, এটা করছে, ওটা করছে, ইনজেকশন দিচ্ছে, কোনোটাই কিন্তু সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না। কারণ এনার এক্স্যাক্টলি ট্রিটমেন্ট করতে গেলে ফার্স্ট হচ্ছে কোমরে এমআরআই করতে হবে। ওনার ডিসপ্রোলাপস আছে, বয়স যেটাই হোক ডিসপ্রোলাপস কিন্তু কারেকশন করা যাবে এবং 80 বছরেও ব্যথা নির্মূল করা সম্ভব। ডিস্কে রিপেয়ার করলে সে সম্পূর্ণ সুস্থ। ওনার ডিসপ্রোলাপসের কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে, পায়ের জোর কমে যাওয়ার কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে ব্যথা কমাচ্ছে কিন্তু আস্তে আস্তে আপনি খারাপের দিকে চলে যাচ্ছে, নিচে বসতে কষ্ট হচ্ছে, নামাজ পড়তে কষ্ট হয়। সো এই রোগীদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক জীবনে নিতে পারবো, এটা বয়স কোনো সমস্যা না। এটার জন্য যেটা করতে হবে, কোমরেটা এমআরআই করে ফিজিওথেরাপি দিয়ে তার মাসলকে স্ট্রং করতে হবে এবং 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে রেখে থেরাপি দিলে ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে 3 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্ট করতে হবে। 3 থেকে 4 সপ্তাহ যে কোনো ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে দিনে 4 বেলা, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন এবং 3 থেকে 4 মাসের মধ্যে আপনি আবার নিচে বসে নামাজ কালাম পড়তে পারবেন। দেন ওই নামাজের মাধ্যমে যে অটোমেটিক আপনার এক্সারসাইজগুলো হয়ে যাচ্ছে, এটাই আপনার ফিজিওথেরাপির কাজ করবে। পরবর্তী ব্যথার ওষুধ বা গরম পানি এগুলো তেমন প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে। স্যার আমরা আপনার কাছ থেকে আরো অনেক বিষয়ে জানবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। দর্শক আপনারা দেখছিলেন এসপি হসপিটাল ব্যথা নিরাময়, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। স্যার একটু জানতে চাই, যারা কোমর ব্যথার জন্য অপারেশন করেছেন এবং ফিজিওথেরাপিও নিচ্ছেন বাট সুস্থ হচ্ছে না, তারা কি আর সুস্থ হতে পারবেন? অবশ্যই, কারণ কোমর ব্যথা নিয়ে অনেকে আছে ডিসেক্টমি করার পরও ব্যথা ভালো হচ্ছে না। কারণ কি, যে ডিস্ককে কাটা হয়েছে বাট এই জায়গাটা দুর্বল হয়ে যায় এবং তার লোয়ার পোর্শনটা উইক হয়ে যেত। পরবর্তী রিহ্যাবিলিটেশন, যেটা আমাদের এসপি হসপিটাল অনেক রোগী আমরা এরকম অপারেশন পরবর্তী অনেক রোগীকে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করতে সক্ষম হয়েছি। 3 থেকে
থেকে 4 সপ্তাহ বেড রেস্টে রেখে যদি ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় তাহলে ওই জায়গাগুলো রিপেয়ার হয়ে যায় যেখানে অপারেশনগুলো ছিল, এবং প্রত্যেকটা ডিস্কের যে মাথাগুলো ফেটে গিয়েছিল সেগুলো আবার রিপেয়ার হয়ে রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। যারা অপারেশন করেও ব্যথা ভালো হচ্ছে না তাদের জন্য কিন্তু কনজারভেটিভ যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এসপি হসপিটাল নিয়ে এসেছে এটা কিন্তু চমৎকার রেজাল্ট, এবং এরকম প্রচুর শত শত রোগী কিন্তু তারা ভালো হয়ে আছে। বা এটা খুব চমৎকার উদ্যোগ। স্যার একটু জানতে চাই যে ঘাড় ব্যথা কি মাথা ব্যথাতে চলে যেতে পারে? অবশ্যই হ্যাঁ, অনেক রোগী দেখবেন যে মাথা ব্যথা বছর পর বছর ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না, কেউ বলছে মাইগ্রেন, কেউ বলছে ব্রেনের সমস্যা হতে পারে, কেউ বলছে চোখের কারণে ব্যথা হতে পারে, কিন্তু সবকিছুই নর্মাল, বাট মাথা ব্যথা ভালো হচ্ছে না। আমাদের ঘাড়ে যদি আপার সার্ভাইকালের ডিসপ্রলাপস থাকে, যেমন C2, 3, 3, 4 এ যদি সার্ভাইকালের ডিসপ্রলাপস থাকে তাহলে সেটা আমাদের মাথা ব্যথার একটা কারণ, ওখান থেকে আমাদের মাথা ব্যথা হতে পারে। সো এগুলো আমরা ঘাড়ের এমআরআই করলে দেখতে পাই যে তাদের ডিসপ্রলাপস আছে এবং সেখানে ফিজিওথেরাপি ভালো কাজ করছে। এরকম প্রচুর মাথা ব্যথার রোগী আছে যাদেরকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করছি। এবং এমনকি ঘাড় ব্যথা থেকে তো বুকে ব্যথা হতে পারে, অনেক রোগী দেখবেন যে বুকে ব্যথার অনেক দিন ধরে ঘুরছে, সে ইসিজি করেছে, ইকো করেছে নর্মাল, অ্যানজিওগ্রাম পর্যন্ত করেছে নর্মাল, হার্টের চিকিৎসা করছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, বাট ব্যথা তার যাচ্ছে না, চেস্ট পেইন আছে, তার মানে বুঝতে হবে তাদের সার্ভাইকালে ডিসপ্রলাপস আছে, লোয়ার সার্ভাইকালে ডিসপ্রলাপস আছে, সেটা আমাদের চেস্ট পেইন হতে পারে। দর্শক রয়েছেন ফোনে। দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি। জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি আব্দুল কুদ্দুস জেলা থেকে। জি দর্শক বলুন। আমি আব্দুল কুদ্দুস সুনামগঞ্জ জেলা থেকে। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আজকাল আমার কোমরে ব্যথা আছে, ব্যথাটা নিম্নশৃঙ্খলে সারে আবার কি পুনরায় আবার আছে, এই কোমর থেকে আমার বুকে পিঠে গায়ে ধরে। জি আপনি কি এমআরআই করেছেন? এই আমার সমস্যা রয়েছে, আমি আশা করি নাই, আমার কোনো কিছু করে নাই। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। সাধারণ একজন চিকিৎসকের মাধ্যমে আমি চিকিৎসাটা নিতেছি। জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক। দেখেন ওনার কোমরে ব্যথা, উনি ন্যাপ্রোসিন খেলে ব্যথা কমে, এরকম অনেক রোগী আছে কোমর ব্যথা ওষুধ খেলে একটু কমে, ছেড়ে দিলে আবার বাড়ে, এইভাবে ওষুধ খেতে 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 আরো খারাপ হতে পারে। এদের চিকিৎসা হচ্ছে থেরাপি দিতে হবে, অবশ্যই তার আগে একটা এমআরআই করে দেখে নিতে হবে যে কতগুলো ডিসপ্রলাপস আছে। দর্শক আপনার সমস্যা হচ্ছে কোমরে জয়েন্ট লিক করে জেল বের হয়ে গিয়ে নার্ভের চাপের কারণে ব্যথা হতে পারে, কোমরটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ফিজিওথেরাপির মাধ্যমে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, কোনো ব্যথা সুস্থ করার প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে। স্যার এখন কিন্তু অনেকেই দেখা যায় যে ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগছে, এটা আসলে কেন হয়? ফ্রোজেন শোল্ডারটা অ্যাকচুয়ালি আমাদের শোল্ডার জয়েন্টে বিভিন্ন কারণে ব্যথা হতে হয়, তার মধ্যে কোমরে শোল্ডার জয়েন্টে কোনো চাপ থাকে, কোনো আঘাত পেয়ে থাকে, অথবা যাদের ডায়াবেটিস থাকে বা যারা বেশিক্ষণ বিস্তারিত শুনবে, একজন দর্শক রয়েছেন। দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমি লালমনিরহাট থেকে বলছিলাম। জি সমস্যা বলুন, একটু ঝটপট বলুন। আমার বয়স 46 বছর। আচ্ছা। ওজন হলো 66 কেজি। আচ্ছা। আপনার কষ্ট আমার গত 2-3 দিন থেকে কোমরে একটু ব্যথা হচ্ছে, বসে উঠতে গেলে তখন ব্যথাটা বেশি হয়। কোনো ট্রিটমেন্ট করিনি, শুধুমাত্র প্যারাসিটামল খেয়েছি। আচ্ছা আচ্ছা, এখন কি করণীয়? জি ধন্যবাদ দর্শক। ধন্যবাদ চমৎকার প্রশ্ন। ওজন কোনো সমস্যা না, বয়সও কোনো সমস্যা না, এখানে আপনার কোমরের ছোট ডিসপ্রলাপস হচ্ছে, জয়েন্ট একটু লিক করেছে, উঠতে গেলে ওখানে খোঁচা মারা, তখন ব্যথাটা, এটা ওষুধ খাওয়ার দরকার না, জাস্ট একটু ফিজিওথেরাপি, একদিনে আপনি ভালো হয়ে যাবেন। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি একটু দেখে নেবেন, একটা ফিজিওথেরাপি শিখিয়ে দিবেন, একদিন দেখালে যথেষ্ট, শিখে নেবেন, বাসায় কিছু এক্সারসাইজ করলে আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলছিলাম, ফ্রোজেন শোল্ডার নিয়ে, ওটা একটু শুনতে চাই। হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার যেটা হলো যে যখনই দেখবেন শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে, যে কারণেই ব্যথা হোক, উনি পেইন কিলার খেয়ে যদি অপেক্ষা করতে থাকে তাহলে সেটা ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। প্রথমে ক্যাপসুলাইটিস হয়, দেন অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। সো ফ্রোজেন শোল্ডার রোগীদের বলবো ইনস্ট্যান্ট যখনই হাতের জয়েন্টে ব্যথা হবে, শোল্ডার জয়েন্টে ব্যথা হবে, সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। ফিজিওথেরাপি ছাড়া ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস কখনোই সুস্থ হয় না। সো সময় নষ্ট করে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 তে গিয়ে ফিজিওথেরাপি নেওয়ার আগেই যদি প্রথমেই যদি ফিজিওথেরাপি নেয় তাহলে তার কষ্টটা কমে যায়। কারণ আমরা অনেক ফ্রোজেন শোল্ডার রোগী দেখেছি, তাদের অনেক সময় লেগে যায়, এত পরিমাণে অ্যাডহেসিভ হয়ে যায়, জমে
যায়, যেটা ছোটাতে আমাদের 3 সপ্তাহ 4 সপ্তাহ 6 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। সো যাদের বলবো যে শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে, দর্শক সময় নষ্ট না করে দ্রুত আপনি কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন অথবা এসপি হসপিটালে আসবেন, আপনাদের শোল্ডারের ব্যথা সাথে সাথে আমরা বন্ধ করে দিব। ধন্যবাদ। বা খুব চমৎকার করে বললেন স্যার। একটু জানতে চাই, যাদের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাদের কি ফিজিওথেরাপির মাধ্যমে সেটাও নিরাময় হ্যাঁ, করা সম্ভব? প্রচুর লিগামেন্ট ইনজুরি রোগী আমরা দেখে থাকি। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া মানে অপারেশন করতে হবে তা না, কারণ আমাদের হাঁটুতে মাল্টিপল লিগামেন্ট থাকে অনেকগুলো। সো একটা ইনজুরি হতে পারে, পার্শিয়াল টেয়ার হতে পারে, কমপ্লিট টেয়ার হতে পারে। আমাদের সারাউন্ডিং মাসেল আছে অনেক স্ট্রং, কারণ লিগামেন্টের কাজ হলো স্টেবল করে রাখা নি জয়েন্টটা। সো আমরা মাসেল যদি স্ট্রং করে রাখি সেক্ষেত্রে লিগামেন্টের উপর লোড পড়বে না, কারণ লিগামেন্ট ইনজুরি হয় মাসেল দুর্বলের কারণে। সো আমরা যেটা বলি ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে স্ট্রং করলে লিগামেন্টের কোনো সমস্যা হবে না। যদি ইনজুরিও থাকে তবু মানুষের চলতে ফিরতে কাজকাম করতে সমস্যা হবে না, শুধু লাফালাফি দৌড়াদৌড়ি থেকে বিরত থাকতে হবে। বা স্যার খুব ভালো করে বললেন। স্যার আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে সিজারের পরে আপনারা বলেন যে সবসময় একটু ফিজিওথেরাপি নিতে হয়, নর্মাল ডেলিভারি যারা করে তাদের ক্ষেত্রেও কি ফিজিওথেরাপি অবশ্যই, গুরুত্বপূর্ণ? কারণ কি একটা মা যখন 10 মাস একটা বাচ্চা ক্যারি করতে থাকে তখন তার লোয়ার গার্ডের মাসেলগুলো দুর্বল হয়ে যায়। ফলে কি হয়, বাচ্চা ডেলিভারির পরে দেখুন অনেক মায়ের আছে প্রস্রাব ধরে রাখতে পারে না, হাঁচি কাশি দিলে প্রস্রাব লিক করছে, ব্লাডার ইনকন্টিনেন্স বলা হয়, ব্লাডার দুর্বল। তো অনেক ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। কেন? কারণ তার নার্ভের উপরে প্রেশার আছে। কোমরের নার্ভে যদি ডিসপ্রলাপস থাকে, আমাদের আপার লাম্বার যেমন লাম্বার 3, 4, 4, 5 যদি ডিসপ্রলাপস থাকে, 2, 3 এইসব লেভেলের ডিসপ্রলাপস থাকে। যখন আপারে যখন ডিসপ্রলাপস হয় তখন আমাদের মাসেলগুলো দুর্বল হয়ে যায় এবং যার ফলে কিছু ব্লাডার ধরে রাখতে পারে না, প্রস্রাবটা ছেড়ে দেয়। সো অবশ্যই বাচ্চা ডেলিভারির পরে, সেটা হোক সিজার হোক নর্মাল, যে কোনো ব্যাপারে তাদের ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং গাইনি ফিজিওথেরাপি চমৎকার কাজ করে, যে লোয়ার পোর্শনের মাসেলগুলোকে স্ট্রং। অনেকের মাসেল দেখুন লোয়ার অ্যাবডোমিনাল মাসেলগুলো ঝুলে যায়, অপারেশনের পরে ঝুলে যায় বা বাচ্চা ডেলিভারির পরে ঝুলে যায়। এটাও কিন্তু ফিজিওথেরাপি দিয়ে এটাকে কন্ট্রোল করা সম্ভব। সো দ্রুত এগুলো করা উচিত, মানে কাজ সঙ্গে সঙ্গে ডেলিভারির সাথে সাথে ফিজিওথেরাপি নেওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার দিলেন। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকে আমাদের কানেক্ট করতে চাচ্ছেন বাট সময়ের জন্য পারছেন না। একটু ছোট্ট করে শুনবো যে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আপনাকে তারা কিভাবে পাবে সেই সম্পর্কে একটু বলবেন। দর্শক, এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানে আমি বসে, ওখানে আসলে আমাকে পাওয়া যায় সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা। নিচে স্কলে নাম্বার আছে, হসপিটালের নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা এসপি হসপিটাল গুগলে যদি সার্চ দেওয়া যায় সেখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, সেখান থেকেও আপনার নাম্বার নিয়ে আসতে পারবেন। অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন। এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। 0179 355 7825। আমি আরেকবার বলছি, 0179 355 7825। এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলা যেতে পারে। ধন্যবাদ সকলকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার সব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা সময়ের অভাবে আমাদের আজকের আয়োজনটি দেখতে পারেনি তারা কিন্তু চাইলেই দেখতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানটি আজ রাত 2:10 পুনঃপ্রচার করা হবে। আপনাদের সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।